গল্পের শুরুতেই আমরা একটা গাড়িতে হিয়ান আর রাহুল নামের দুজনকে দেখতে পাই, যারা একটা কোম্পানিতে চাকরি করে। আজকে তারা একটা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছে, আর আজকের পার্সেলটা ডেলিভারি করতে হবে শহরের একটা পুলিশ স্টেশনে। কাজটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই হিয়ান রাহুলকে বলে সে যেন কাজটা সাবধানে করে। এরপর রাহুল পার্সেলটা নিয়ে স্টেশনের ভেতরে যায়, আর হিয়ান বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। রাহুল লিফটে উপরে ওঠার সময় দুজন পুলিশ ঠাট্টা করে তাকে বলে এই পার্সেল তো ড্যামেজও হতে পারে, কিন্তু রাহুল তাদের বলে আমার কাজ শুধু পার্সেল ডেলিভারি করা, এর ভেতরে কি আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এরপর রাহুল একটা ফ্লোরে এসে লিফট থেকে নেমে যায়, আর পুলিশ দুজন উপরের ফ্লোরে চলে যায়। আর সেখানে এমন একজন সাক্ষীকে রাখা হয়েছিল যার সাক্ষ্যের জন্য অনেক বড় একজন গ্যাংস্টারের সাজা হবে, আর এই পুলিশদের মূলত ওই সাক্ষীর সিকিউরিটির জন্যই আনা হয়েছে। কিন্তু হঠাৎ সেই ফ্লোরে রাহুল চলে আসে। তখন কয়েকজন পুলিশ তাকে আটকায় আর বলে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তুমি এখানে কেন এসেছো? রাহুল কোনো উত্তর না দিয়ে মনের আনন্দে গান শুনতে থাকে। তখনই হঠাৎ একটা পুলিশ লক্ষ্য করে রাহুলের হাত ওই পার্সেলের ভেতরে ঢোকানো। তো তারা কিছু বুঝে ওঠার আগেই রাহুল গুলি চালিয়ে দেয়, আর ওই পার্সেলের ভেতর থেকে বন্দুক বের করে একে একে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপর সে সেই সাক্ষীর কাছে গিয়ে তাকেও হত্যা করে ফেলে। তারা মূলত এখানে এসেছিল ওই সাক্ষীকে মারার জন্য, আর এটাই ছিল তাদের আজকের মিশন। এরপর মিশন শেষ করে রাহুল হিয়ানকে ফোন দিতে দিতে বাইরে বের হয়, আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। রাহুল তখন দেখতে পায় তাকে আঘাত করা লোকটা আর কেউ নয়, তার সাথে আসা হিয়ান। আহত অবস্থায় সে হিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এখন মেরে ফেলবে? উত্তরে হিয়ান বলে হ্যাঁ, মিশন শেষ হতেই তোমাকে মেরে ফেলার অর্ডার দেয়া হয়েছে, কারণ তুমি অল্প কয়েকদিনে এই কোম্পানির ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছো। আসলে আমি কেবলমাত্র অর্ডার ফলো করছি, তাই আমার হাতে এখন আর কিছুই করার নেই। মারা যাওয়ার আগে রাহুল হিয়ানকে তার একটা শেষ ইচ্ছা পূরণ করতে বলে। সে বলে আমার জমানো কিছু টাকা পয়সা আছে, সেগুলো তুমি আমার মায়ের কাছে দিয়ে দাও। তো হিয়ান এবার তার কাজ শেষ করে বাইরে বেরিয়ে আসে। গাড়ি চালিয়ে কিছু দূর আসতেই কয়েকজন চোখের পলকে তার গাড়ির কালারটাই চেঞ্জ করে দেয়, মানে যাতে কেউ কোনো কিছু বুঝতেই না পারে। সেখান থেকে বেরিয়ে হিয়ান স্যুট বুট পরে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে মানুষ খুন করার কোম্পানিতে চাকরি করে। তার অফিসের নাম এনসিএম কোম্পানি। এখানে সবাই সাধারণ মানুষের অফিসের মতোই কাজ করে। উপর থেকে দেখে কেউ কখনো বুঝতেই পারবে না এই কোম্পানিটার ভেতরে ভয়ঙ্কর সব অপরাধমূলক কাজ করা হয়। এখানে কাজ করা সবাই এক একজন ভয়ঙ্কর খুনি, যারা টাকার বিনিময়ে চুক্তি করে মানুষ মারার। আর হিয়ান এখানকার সবার সিনিয়র, তাই অফিসের প্রত্যেকেই তাকে সম্মান করে। যাই হোক, এরপর হিয়ান তার কেবিনে যায়, আর সেখানে থাকা একটা হাতল ঘোরাতেই একটা সিক্রেট দরজা খুলে যায়। হিয়ান সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে নিজের বন্দুক জমা দেয়। সেখানে ওই কোম্পানির ম্যানেজার, যার নাম কং, সে তাকে মিশন শেষ করে এখানে আসতে এত দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করে। তবে হিয়ান তার কথার কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র সরি বলে দাঁড়িয়ে থাকে। এবার কং জিজ্ঞেস করে রাহুল কোথায়? হিয়ান উত্তর দেয় আমি তাকে মেরে মিশন কমপ্লিট করেছি। আসলে হিয়ান অফিসের সিনিয়র হলেও এই ম্যানেজার লোকটা তাকে একদমই সহ্য করতে পারে না। এরপর হিয়ান তার বন্ধু মুসার সাথে দেখা করতে যায়, যে কিনা ওই কোম্পানিতে একসময় কাজ করত, তবে এখন সে এসব কাজ থেকে অবসর নিয়েছে। আসলে মুসার কাছ থেকেই হিয়ান এইসব কাজ শিখেছে। হিয়ান তাকে বলে গতকাল একটা মিশন শেষে রাহুল নামের নতুন ছেলেটাকে মেরে ফেলেছি, কিন্তু মারা যাওয়ার আগে ছেলেটা তার পরিবারকে সাহায্য করার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে, তাই আমি ছেলেটার পরিবারকে সাহায্য করতে চাই। এখন তুমি কি বলো? মুসা কিছু সময় চুপ করে থেকে তাকে বলে আসলে কোম্পানির রুলসের বাইরে গিয়ে এ কাজ করা তোমার উচিত হবে না। এদিকে পুলিশ স্টেশনে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে যাওয়ায় পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে এবং তদন্ত শুরু করে দেয়, আর তদন্তের দায়িত্ব পাওয়া এক গোয়েন্দা হিয়ানকে শনাক্ত করে ফেলে। এদিকে হিয়ান রাহুলের পরিবারের সাথে দেখা করতে যায় এবং রাহুলের রেখে যাওয়া টাকাগুলো দিয়ে বলে কোম্পানির একটা বিশেষ কাজের জন্য আপনার ছেলেকে বিদেশ পাঠানো হয়েছে। আর তখন সে রাহুলের মাকে কোম্পানির একটা ভিজিটিং কার্ডও দেয়, যেটা একেবারেই কোম্পানির নিয়মের বাইরে। হিয়ান লক্ষ্য করে রাহুলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আসলে রাহুলের বাবা নেই, একমাত্র রাহুলের ইনকাম দিয়েই তার মা এবং বোনের ভরণ পোষণ চলে। তার উপর আবার বাজে ছেলে মেয়েদের সাথে মিশে রাহুলের বোন বিপথে চলে গেছে, তাই সে তার মায়ের কথা তেমন একটা শোনে না। তারপর রাহুলের মা ক্যাসেটে একটা গান চালায় আর বলে যে
এই গানটা আমি ছোটবেলায় গেয়েছিলাম। ঠিক সেই সময় হিয়ানের কাছে গানের গলাটা বেশ পরিচিত লাগে, আর সে তখন রাহুলের মাকে চিনতে পারে। ছোটবেলায় মিয়ং নামের যে মেয়েটার গান শুনে সে গানের প্রেমে পড়েছিল, আজ এত বছর পর সেই মেয়েটাকে সে সামনাসামনি দেখতে পেল। পরের দিন কোম্পানির বস জো হিয়ানকে ডেকে পাঠায় আর একটা ফাইল দিয়ে বলে কোম্পানির ডিরেক্টর জিং বেশ কিছুদিন ধরে কাজে আসছে না, কারণ তার ওয়াইফ আর ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই সে আর এই কাজ করতে চায় না। তবে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী রিটায়ারমেন্টের আগে কেউ এই কাজ ছাড়তে পারবে না, তাই যেভাবেই হোক তুমি তাকে আবারও কোম্পানিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। এসব শুনে হিয়ানের অনেক খারাপ লাগে, কারণ সে তার অনেক ভালো বন্ধু ছিল। তো এরপর হিয়াং জিংকে ফলো করতে শুরু করে, আর একটা গলির ভিতর ঢুকতেই পেছন থেকে তার মাথায় পিস্তল ঠেকায়। মানে জিং বুঝে গিয়েছিল কেউ তার পিছু নিয়েছে। সে ভেবেছে হয়তো হিয়ান এখানে তাকে মারতে এসেছে, কারণ রিটায়ারমেন্টের আগে কেউ কোম্পানি ছেড়ে দিলে তাকে মেরে ফেলাই কোম্পানির নিয়ম। তখন হিয়ান তাকে বলে, আমি তোমাকে মারতে আসিনি, বরং কোম্পানি চায় তুমি আবার কাজে জয়েন করো। কিন্তু জিং তার কথা বিশ্বাস করে না, আর পিস্তল দিয়ে সে হিয়ানের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হিয়ান একটা জায়গায় যায় এবং সেখানে তার সাথে রাহুলকে দেখা যায়। অর্থাৎ ওই দিন সে রাহুলকে মারেনি, বরং তাকে একটা দোকানের ভেতরে লুকিয়ে রেখেছে। কিন্তু রাহুল তাকে জিজ্ঞেস করে, তুমি সেদিন আমাকে মেরে না ফেলে এখানে লুকিয়ে রেখেছিলে কেন? তখন হিয়ান বলে, আমাদের কোম্পানির নিয়ম হলো কাজ শেষে অস্থায়ী কর্মচারীদের মেরে ফেলা হয়, কিন্তু তোমার পরিবারের কথা শুনে আমি তোমাকে মারতে পারিনি, তাই এতদিন তোমাকে লুকিয়ে রেখেছিলাম। যদি কেউ জানতে পারে তুমি এখনো বেঁচে আছো, তাহলে হয়তো আমাদের দুজনকেই মেরে ফেলবে। এরপর রাহুল এবং তার পরিবারকে সাথে নিয়ে হিয়ান সেদিন রাতে বাইরে ডিনার করতে যায়। তারা সবাই অনেক ভালো একটা সময় কাটায়, কিন্তু রাহুলের পরিবার তো আর জানে না সে আসলে এতদিন কোথায় ছিল। এদিকে হিয়ান ছোটবেলার ক্রাশ মিয়ং এর সাথে আলাদা সময় কাটায়। মিয়ং এরও হিয়ানকে বেশ ভালোই লাগছে। তাদের কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ হিয়ানের কাছে অফিস থেকে কল আসে, আর তাকে বলে জিং আমাদের কথা অমান্য করেছে, তাই তাকে মেরে ফেলার অর্ডার এসেছে। যেহেতু জিং হিয়ানের ভালো বন্ধু, তবুও তাকে বাধ্য হয়ে এই অর্ডার ফলো করতে হয়। তাই হিয়ান তখনই জিং এর বাসায় যায়। জিং তাকে দেখে বুঝে যায় তাকে উপরে পাঠানোর আদেশ দিয়ে দেওয়া হয়েছে, তাই সে নিজেকে বাঁচানোর সবটুকু চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে হিয়ান তাকে কাবু করে ফেলে। মাথায় বন্দুক ঠেকিয়ে হিয়ান তাকে বলে, তুমি চাইলেই এখান থেকে পালাতে পারতে। জবাবে জিং বলে, এমনিতেও আমার বেঁচে থাকার আর কিছুই অবশিষ্ট নেই, তার চেয়ে তুমি আমাকে মেরেই ফেলো। হিয়ান তখন গুলি চালায় এবং তার মিশন শেষ করে সেখান থেকে চলে আসে। পরদিন কোম্পানির সবাই মিলে এক জায়গায় বসে পার্টি করে। আসলে এটা হিয়ানের প্রমোশনের পার্টি। এতগুলো সফল মিশন শেষ করার কারণে তাকে এখন কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়েছে। তবে হিয়ানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই প্রমোশন পেয়ে মোটেও খুশি না, মানে এই কোম্পানির কাজ তার পছন্দ না। পরের দিন হিয়ান মিয়ং এর সাথে বাইরে একটা কফি শপে দেখা করে। তখন সেই ক্যাফের মালিকের কাছ থেকে তারা জানতে পারে ক্যাফেটা সে বিক্রি করে দেবে। আর তখন মিয়ং তাকে জানায় তারও খুব ইচ্ছে হয় একটা ক্যাফে খুলতে, কিন্তু টাকার অভাবে সেটা করা সম্ভব হচ্ছে না। তখন হিয়ান তাকে বলে, আমি ছোটবেলা থেকেই তোমার গান শুনতাম এবং তখন থেকে তোমার উপরে ক্রাশ খেয়ে বসে আছি। কথাটা শুনে মিয়ং মুচকি হাসে। তো এভাবেই তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সময় কাটে। তারপর ঘুরে ফিরে সন্ধ্যার দিকে যখন তারা বাসায় ফিরছিল, তখন রাস্তার মধ্যে সেই গোয়েন্দা হিয়ানকে দেখে চিনতে পারে আর তার কাছে এসে কথা বলার এক পর্যায়ে তাকে বলে, তুমি কোথায় কাজ করো? তখন মিয়ং বিরক্ত হয়ে সেই গোয়েন্দাকে হিয়ানের কোম্পানির কার্ড দিয়ে বলে, দেখো সে কত ভালো একটা জায়গায় কাজ করে, শুধু শুধু তাকে সন্দেহ করা বন্ধ করো। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে যেতেই হিয়ান দেখে সেখানে জিংকে কিডন্যাপ করে আনা হয়েছে। অর্থাৎ সেদিন হিয়ান জিংকে মারেনি। এতে কোম্পানির বস হিয়ানের ওপর অনেক রেগে যায় এবং বলে, অসম্পূর্ণ কাজটা তাহলে এবার তুমি শেষ করো, অর্থাৎ জিংকে মেরে ফেলো। মরার আগে জিং সবাইকে বলে, এই কোম্পানিটা একটা পাগলা গারদ, মানুষ মারা কিভাবে কোনো কাজ হতে পারে। এসব শুনে ম্যানেজার জিং এর গলায় ফাঁস দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর দেখা যায় মিয়ং এর দেয়া সেই কার্ডের ঠিকানা দেখে সেই গোয়েন্দা তার দলবল নিয়ে হিয়ানের অফিসে আসে, কিন্তু তারা অফিসে এসে সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। তাদের কাছে সবকিছু একদম স্বাভাবিক লাগে, তাই তারা অফিস থেকে চলে যায়। আসলে অফিসের প্রত্যেক কর্মচারী এক একজন ভয়ঙ্কর খুনি, ঠিক হিয়ানের মতো, কিন্তু অফিসে ছদ্মবেশে থাকার কারণে কেউই তাদের সন্দেহ করে না।
এদিকে হিয়ানকে সন্দেহ করে অফিসে পুলিশ আসার কারণে জিং তাকে গালিগালাজ করে আর কিল ঘুষি মারতে থাকে। সে বলে, পুলিশকে কেন তুমি অফিসের কার্ড দিয়েছো? হিয়ান তার কোনো কথার উত্তর না দিতে পেরে সরি বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং সবকিছু মুখ বুঝে সহ্য করে। সে যদি ম্যানেজার না হতো তাহলে হিয়ান এখানেই তার 12টা বাজিয়ে দিত। এরপর হিয়ান একদিকে মিয়ংকে ডিনারের আমন্ত্রণ জানায় আর কথা বলার ফাঁকে সে মিয়ংকে বলে, আমি ওই কফি শপটা তোমাকে দ্রুতই কিনে দেব। সে আরো বলে, ছোটবেলা থেকেই তোমার গান শুনে তোমার প্রেমে পড়েছি, তাই জীবনের বাকি সময়টা তোমার সাথে কাটাতে চাই। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করতে চাই। হিয়ানের মুখে কথা শুনে মিয়ং অনেক খুশি হয়, কারণ এই কয়দিন সেও হিয়ানকে ভালোবেসে ফেলেছে। তাই হিয়ান সিদ্ধান্ত নেয় মিয়ংকে বিয়ে করার এবং তার সাথে বসবাস করার, আর এই জন্য সে ওই মানুষ মারার কোম্পানির কাজ ছেড়ে দিবে। এরপর একদিন তারা মিয়ং এর জন্য সেই ক্যাফেটা কিনতে যায়, আর সেই সময় কেউ একজন তাদের ছবি তুলে বসকে পাঠিয়ে দেয়। রাহুলের মায়ের সাথে হিয়ানকে দেখে কোম্পানির বস রেগে যায়। তাছাড়া হিয়ান যে রাহুলকে হত্যা করেনি এই বিষয়েও বস জেনে যায়। বস হিয়ানের এই কাজ কোনোভাবেই মেনে নিতে পারে না, আর তখনই সে হিয়ানকে হত্যা করতে দলের অন্য লোকদের নির্দেশ দেয়। তো এরপরে ওই অফিসের দুজন কর্মচারী হিয়ানকে অন্য একটা মিশনের কথা বলে কোথাও নিয়ে যেতে থাকে। তবে তাদের হাবভাব দেখে হিয়ান বুঝে যায় এই মিশনের আসল টার্গেট সে নিজেই। আর ঠিক তখনই সামনে বসে থাকা ছেলেটা তার উপর হামলা করে। প্রথমে হিয়ান তাদের মারতে চায় না এবং তাদের বলে, তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তারা হিয়ানের কোনো কথাই শোনে না। তাই বাধ্য হয়ে হিয়ান ছেলেটাকে মেরে ফেলে। এখন শুধুমাত্র তাদের সাথে থাকা মেয়েটা বেঁচে আছে। মেয়েটা তাকে বলে, তোমার ব্যাপারে কোম্পানি সব সত্য জেনে গিয়েছে। জবাবে হিয়ান বলে, তুমি চাইলে তোমার প্রাণ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারো। কিন্তু মেয়েটা কোনো কথা শোনে না এবং হিয়ানের ওপর আক্রমণ করে। আর তাদের দুজনের মারামারির মধ্যে হঠাৎ একটা গাড়ি এসে মেয়েটাকে ধাক্কা দেয়। এদিকে বস যেহেতু হিয়ানকে হত্যার জন্য লোক পাঠিয়েছে, তাই সে বুঝতে পারে রাহুলের পরিবারও এখন নিরাপদে নেই। তাই সে রাহুলকে ফোন করে আর সবাইকে নিয়ে তার কাছে আসতে বলে। এরপর তারা সবাই মিলে হিয়ানের বন্ধু মুসার বাড়িতে যায়, কারণ সে জানতো মুসাই তার একমাত্র বিশ্বস্ত বন্ধু, আর এই খারাপ সময় তাকে সাহায্য করার মতো কেউ থাকলে সে একমাত্র মুসা। মুসা হিয়ানকে বলে, তুমি তো জানো আমাদের কোম্পানি কতটা নিষ্ঠুর, তাই কোম্পানি রুলসের বাইরে গিয়ে কোনো কাজ করা তোমার উচিত হয়নি, আর এতে করে তোমার নিজের জীবনের ঝুঁকি বেড়ে গেল। তারপর হিয়ান রাহুলের পরিবারকে তার আসল পরিচয় জানায়। সে কোথায় চাকরি করে, কি কাজ করে, এই সব কিছু খুলে বলে। আর এটাও বলে যে রাহুল কোথায় কাজ করত আর এতদিন বা কোথায় ছিল। এসব কথা জানতে পেরে মিয়ং খুবই কষ্ট পায় আর হিয়ানের ওপর ভীষণ রেগে যায়। পরদিন হিয়ান তার বাসায় যায়, কারণ বাসার বেসমেন্টে সে তার সকল টাকা পয়সা লুকিয়ে রেখেছিল। সেখানে সে কোম্পানির অনেক মানুষকে দেখে যারা তাকে মারতে এসেছিল। হিয়ান তাদের চোখ ফাঁকি দিয়ে তার সব টাকা পয়সা নিয়ে আবারও মুসার বাড়িতে ফিরে আসে। আর আসার পথে সে তার বসকে ফোন করে জানায় সে আর এই কোম্পানিতে কাজ করবে না। এরপর মুসার বাড়িতে এসে সে কোম্পানির লোকদেরকে দেখতে পায় আর ভাবতে থাকে কোম্পানির লোকেরা রাহুলের পরিবারের কোনো ক্ষতি করলো না তো। এসব ভাবতে ভাবতে সে মুসার ঘরে পৌঁছায়, কিন্তু মুসার ঘরে সে এমন কিছু দেখতে পায় যা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পায় কোম্পানির লোকেরা রাহুলের পরিবারের সকলকে গান পয়েন্টে রেখেছে। আর হিয়ান তখন বুঝতে পারে বন্ধুত্বের মুখোশের আড়ালে আসলেই মুসা তার সাথে বেইমানি করছে। মূলত মুসা কোম্পানির লোকদের ডেকে এনে রাহুলের পরিবারকে জিম্মি করে রেখেছে এবং সে এসব করছে শুধুমাত্র টাকার জন্য। এদিকে হিয়ান তার সব থেকে বিশ্বস্ত বন্ধুর এমন জঘন্য রূপ দেখে একেবারেই পাথর হয়ে যায় আর মুসাকে অনুরোধ করতে থাকে যেন রাহুলের পরিবারকে সে ছেড়ে দেয়। কিন্তু মুসা তার কোনো কথাই শোনে না, উল্টো বন্দুক নিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আর যখনই মুসা তাদের ওপর গুলি চালাতে যাবে ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগে হিয়ান কোম্পানির লোকজন আর মুসার ওপর হামলা করে। আর তখন মুসাও গুলি ছোড়া শুরু করে আর গোলাগুলির এক পর্যায়ে মুসার ছোড়া একটা গুলি মিয়ং এর বুকে লাগে। আর এটা দেখে হিয়ান গুলি করে মুসার বুক ফুটো করে দেয়। এদিকে গুলির আঘাতে মিয়ং মারা যায়। মিয়ং এর মৃত্যুতে হিয়ান খুবই কষ্ট পায় আর তখনই তার মাথায় জেদ যাবে। সে এনসিএম কোম্পানিকে শেষ করে দিতে চায়। পরের দিন বুলেট প্রুফ জ্যাকেট পরে কোম্পানির দিকে রওনা হয় হিয়ান। এরপরে হাতে করে বড় একটা বন্দুক নিয়ে হিয়ান সেই কোম্পানিতে প্রবেশ করে আর রিসিপশনিস্টের কাছে জানতে চায় ম্যানেজার কোথায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন হিয়ান সোজা হাঁটতে শুরু করে, কিন্তু পেছন থেকে সেই রিসিপশনিস্ট মহিলা হিয়ানের দিকে বন্দুক তাক করতে হিয়ান ইশারায় তাকে বন্দুক নামাতে বলে, কিন্তু সেই মহিলা হিয়ানের কথা না শুনে তার দিকে গুলি চালায়। কিন্তু হিয়ান পাল্টা গুলি করে তাকে মেরে ফেলে আর সে ম্যানেজারকে কোথাও খুঁজে পায় না।
তখন অফিসে থাকা অন্য কর্মচারীরা হিয়ানকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে বলে, কিন্তু হিয়ান সকল কর্মচারীদেরকে বলে তোমরা যদি মরতে না চাও তবে এখনই অফিস ছেড়ে পালিয়ে যাও। তবে তারা সবাই যেহেতু একই পথের পথিক ছিল, সে কারণে হিয়ানের এই হুমকি তাদের কাছে কিছুই মনে হচ্ছিল না। তাই তারা হিয়ানের কথার তোয়াক্কা না করে তার উপর গুলি চালায়। আর ঠিক তখনই হিয়ান পিস্তল উঁচিয়ে একের পর এক গুলি করা শুরু করে। বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় হিয়ানের গায়ে কোনো গুলি লাগে না, উল্টো হিয়ানের গুলির সামনে তাদের প্রতিরোধ কোনো কাজেই আসে না। আর এরই মধ্যে হিয়ান সেই গোয়েন্দাকে ফোন করে কোম্পানিতে আসতে বলে। এরপর সে ওই গোপন স্থানে পৌঁছায় যেখানে তার বস থাকে। সেখানে গিয়ে হিয়ান দেখতে পায় বন্দুকের গুলি পাল্টানোর কাজ করা মহিলাটা সেখানে বসা। আর হিয়ান তাকে দেখতে পেয়ে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু মহিলাটা হিয়ানের কোনো কথা না শুনে তার উপর গুলি চালায়। তখন হিয়ান পাল্টা গুলি চালিয়ে মহিলাটার ভবলীলা সঙ্গ করে দেয়। এরই মধ্যে বসের নিরাপত্তায় নিয়োজিত এক মার্শাল আর্ট মাস্টার হিয়ানের সাথে মারামারি করা শুরু করে দেয়। আর তারা দুজনই সমান তালে মারামারি করতে থাকে, যেন কেউ কারো থেকে কম নয়। ঠিক তখন হিয়ান একটা বন্দুক দেখতে পেয়ে ড্রাইভ করে বন্দুকটা নিয়ে নেয় আর গুলি করে মাস্টারই খতম করে দেয়। এরপর সে বসের রুমে আসে আর দেখতে পায় বসের সাথে একজন বডিগার্ড রয়েছে। বস তাকে বলে তোমাকে আমি এত কিছু দিয়েছি, আজ সেই তুমি কিনা আমাকে মারার জন্য এসেছো। হিয়ান তখন বসকে বলে তুমি নিজের প্রয়োজনে এতদিন আমাকে ব্যবহার করেছিলে, আর প্রয়োজন শেষে আমাকে মেরে ফেলতে তুমি লোক পাঠিয়েছিলে, তোমার কোনো ক্ষমা নেই। কথা বলার সাথে সাথে বসের সাথে থাকা লোকটা হিয়ানকে গুলি করে, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় তার কিছুই হয় না। আর সেই লোকটাকে গুলি করে হিয়ান মেরে ফেলে। এই ফাঁকে বস হিয়ানের দিকে বন্দুক উঁচিয়ে গুলি করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কে যেন বসকে গুলি করে দেয়। হিয়ান দেখতে পায় তার সামনে পিস্তল হাতে রাহুল দাঁড়িয়ে আছে, আর রাহুলই বসকে গুলি করে দেয়। আর হিয়ান রাহুলকে বলে তুমি পেছনের রাস্তা দিয়ে এখান থেকে চলে যাও। এ সময় ম্যানেজার জং এসে হিয়ানকে আক্রমণ করে আর তাকে গান পয়েন্টে রেখে বলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু হিয়ান সুযোগ মতো জংয়ের গলায় একটা রশি দিয়ে ফাঁস লাগিয়ে তাকে মেরে বিল্ডিং থেকে তার বডি নিচে ফেলে দেয়। এরপর হিয়ান রাহুলকে বলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও, কারণ তুমি এখনো অনেক ছোট আর তোমার ভবিষ্যৎ জীবন এখনো পড়ে রয়েছে। কাজের বাহানায় নিজের জীবনটা নষ্ট করে দিও না, সেই মানুষটাকে সময় দিও যাকে তুমি অনেক ভালোবাসো। অলরেডি দেখা যায় বিল্ডিং এর নিচে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে আর সেখানে পুলিশও চলে এসেছে। আর হিয়ান তখন নিচে নেমে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই সুযোগে রাহুল সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গল্পের একেবারে শেষে সেই দৃশ্য দেখানো হয় যখন হিয়ান প্রথমবার এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল। ওই দিন সে অনেক বেশি নার্ভাস ছিল, আর সিভিতে তার মুখ গোমরা করা ছবি দেখে সে তখনই পাশের একটা স্টুডিওতে যায় এবং সিভিতে লাগানোর জন্য হাসি দিয়ে একটা ছবি তোলে। আর এই দৃশ্যের সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে কোরিয়ান সিনেমাগুলো সবসময় ইউনিক হয়, তাদের গল্পে অ্যাকশন, থ্রিলিং সবকিছুই যেন ভিন্ন মাত্রার। আজকের গল্পটাও এমনই। তো আজকে বিদায় নিচ্ছি, ফিরবো পরবর্তী এক্সপ্লানেশনে।